ইশতেহারে যা যা বলেছেন তাও অনেকটা করেননি। এই যে করার এবং এই যে করার যে দুঃসাহসটাও হয়ে গেল, অনিয়মটা হয়ে গেল, যার জন্য জাতিও ভুগলো, তারা নিজেরাও তো ভুগলেনি। সংস্কার কার্যক্রম যেগুলো বাস্তবায়ন নিয়ে সমস্যা দেখা দেয়, পরবর্তী সরকার এসে সেটি আসলে বাস্তবায়ন করবে কি না তা নিয়ে একটা সংশয় থাকে। এবার একটু ব্যতিক্রম, এবার দাবিটা হচ্ছে এরকম যে সংস্কার করে সেটি বাস্তবায়ন করে এবং একটি গুণগত পরিবর্তন হয়, দেশে ইতিবাচক ধারায় ফিরে আসে, তেমনই একটা প্রচেষ্টা। কিন্তু তার জন্য তো সময় প্রয়োজন। আপনি জানেন যে রাজনৈতিক দলগুলো কিন্তু এরই মধ্যে বেশ কিছুটা অধৈর্য হয়ে গেছে। তারা চায় দ্রুত নির্বাচন, গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণ। দুটি বিষয় আপনি কিভাবে দেখেন? না, এখানে দুটো জিনিসই বাস্তবতার দৃষ্টিতে দেখতে হবে। আপনি যদি সংস্কার না করেন, সংস্কার, আমি আবার বলছি, আন্দোলনটা হয়েছেই তো সংস্কারের করার জন্যে। বৈষম্য বিরোধী আন্দোলন, কোটা আন্দোলন বলেছে যদিও, কিন্তু আসলে প্রকৃতপক্ষে ইকোনমিতে রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, অব্যবস্থাপনা ইত্যাদি যা ঘটেছে সেগুলোর থেকে পরিবর্তন চাওয়া হয়েছে। সেই পরিবর্তন করতে গেলে আমার আসলে রীতি পদ্ধতিতে, ভাই যেমনটি বললেন, ওই যে একটা ছোট স্পেয়ার পার্টসের 30% আর ওর জিনিসের দামে মানে মূলযন্ত্রে 2%, হ্যাঁ, তো এটা অসামঞ্জস্য। এখানে কারুর না কারুর ব্যাখ্যার কোনো ভুল হচ্ছে প্রচণ্ড। সেই জন্যই আমরা একটা সিস্টেম করে দেবো। আমরা অটোমেশনের কথা যেটা বলেছি বারবার, আমরা বলেছি যে করদাতা বান্ধব হওয়া দরকার, রিয়ালাইজেশন করা দরকার, ওই অফিসারের ডিসক্রিশনারি পাওয়ারের একটা ঠিক করা দরকার, কন্ট্রোল দরকার। এইগুলোই সংস্কার। এই সংস্কার আমরা একবার খুব নিটিগিটি করে দেখতেছি আর কি, দেখার দরকার। এইটা করে প্লেস করে যেয়ে ওইটা যদি কাজ হয়, তাহলে আমি আবার বলছি, যারাই ক্ষমতায় যাবেন তাদের নিজেদের স্বার্থেই এই সংস্কারটা করে যাওয়া উচিত। কারণ না হলে তো সেই জেলাও সেই কদুই হবে, এ করতে পারবেন না। ওই হয়তো একভাবে যাভাবে কাটিয়ে যাবেন, কিন্তু শেষ ওই লক্ষণ সেনের মতো পরিস্থিতি হবে। আমি আর এর মধ্যে একটা কথা বলি, এই যে আপনাদের যে এই যে আপনারা যদি কেউ যদি মানে উল্টাপাল্টা মাল নিয়ে আসে, আপনারা 300% আপনারা এটার উপরে ট্যাক্স করেন, ট্যাক্স করে আবার 1/3 আপনারা অফিসারদেরকে নিয়ে যান, অফিসাররা এটা নিয়ে যাবে যেহেতু তারা ধরছে। কেন, আপনার তো ডিউটি তো আপনি খারাপ লোকদের ধরা। এই প্লিজ আপনি যখন সংস্কার যেহেতু কাস্টমে আছেন, এই ব্যাপারটা একটু লক্ষ্য করেন, কেন তাদেরকে এই সুযোগ দিবেন? না, সেটা তো ভালো মানুষকেও তো কষ্ট দিবে না। ঠিকই আছে, কথা হচ্ছে যে সংস্কারের প্রয়োজন, নইলে যে অবস্থা সেই অবস্থা তো হবে না। তো সেই জন্যে সময়টা দিতে হবে। সংস্কারটা করে যত কষ্ট হোক, সংস্কার করে যদি পথ পরিষ্কার করে যদি যাওয়া যায়, তাহলে সকলের জন্যই ভালো, জনগণের জন্যও ভালো, যিনি রাষ্ট্র চালাবেন তার জন্য ভালো। ইফ আই মেক দ্য পলিটিক্স ডিফিকাল্ট, তো তাহলে তো ওনার জন্য কিছু হবে না, এটা থাকবে না। সেই জন্য সেই রিয়ালাইজেশনটাও আসতে হবে। দেখেন বিভিন্ন দল বিভিন্নভাবে কিন্তু বিবৃতি দিচ্ছে। একবার বলছে না আমরা ওনাদের সাথে আছি, ওনারা ইয়ে করুক, আবার কেউ কেউ বলছে না একটু তাড়াতাড়ি। ওটা একটা প্রেশার ট্যাকটিক্স। ওরা করতেই পারে যে আপনি আরও কতদিন থাকবেন, আমাদের একটা পথ বলেন, রেলু করেন, আমি এটা যৌক্তিক মনে করি। কিন্তু অ্যাট দ্য সেম টাইম এটা হচ্ছে ধীর স্থিরভাবে সংস্কারটা প্রেসক্রাইব করতে দিতে হবে। যেটা এখন যে পরিস্থিতিটা, ওনারাও অনেকগুলো কমিটি নিয়ে, আমরাও কমিটি নিয়ে, আমরা যেটা বলেছি মনে করছি যে এবার আর এই সংস্কারের ফলাফল গোপন থাকবে না। ও যা যা করা হলো জনগণ সবাই জানতে পারবে। করে কি হবে, ওই যে যারা নির্বাচনে দাঁড়াবেন তাদেরকে কিন্তু তাদের ইশতেহারে এই স্বীকৃতি দিতে হবে যে হ্যাঁ আমি ক্ষমতায় গেলে এগুলো করব, এই প্রতিশ্রুতি তার দিতে হবে। কারণ না দিলে সে ভোট পাবে না, এবং ওইটা না নিয়ে যদি কেউ ভোট দেয় তার নিজের দায়িত্ব। তো এইটা করে এইরকম ধরনের একটা পরিস্থিতি সৃষ্টি করতে হবে যে না আমি এটা রিয়েলাইজ করি, আমি এইগুলো করলে আমি ভালো চালাতে পারবো। এই প্রতিশ্রুতিটা তাদের নির্বাচনী ইশতেহারে আসতে হবে। ওই হাফ ডান করে যাওয়া যাবে না, যেটা 91 সালে হয়েছিল। 91 সালে তো কেয়ারটেকার গভর্নমেন্ট মাত্র 3 মাস ছিল, সবসময় এরা 3 মাস করে, শুধু 7-8-এর 2 বছর ছিল, কিন্তু তারাও কিন্তু আনফিনিশড, শেষ করে যেতে পারেনি। যার জন্য ওনারা পরে সেই সব কটাই এমনকি ওনার ইশতেহারে যেসব কথা বলেননি সেই সব কাজ করেছেন, আর ইশতেহারে যা যা বলেছেন তাও অনেকটা করেননি। এই যে করার এবং এই যে করার যে দুঃসাহসটাও হয়ে গেল, অনিয়মটা হয়ে গেল, যার জন্য জাতিও ভুগলো, তারা নিজেরাও তো ভুগলেনি।
তো সেই জন্যই এইরকম পরিস্থিতি যাতে না হয় সেই জন্যই সংস্কারগুলোকে সুস্থ মাথায় ভালো করে তৈরি করে, এবং কিন্তু আমরা কিন্তু অন্যরাও সকল কমিটি আমরা কিন্তু জনগণকে সম্পৃক্ত করে, রাজনৈতিক দলকেও সম্পৃক্ত করে বলতেছি যে কি কি জিনিস আপনার নিজের ভিতরেও সংস্কার হতে হবে। আপনি নিজেও যদি ওইরকম হয়ে থাকেন, গণতন্ত্র যদি আপনার না থাকে, তাহলে আপনি নিজের দলের ভিতরেও যেমন আপনি ভুগবেন, দেশবাসীকেও ভোগাবেন। সেই জন্যই সংস্কার তাদের নিজেদেরও প্রয়োজন। সেই সংস্কারের কাজকর্ম করে লেট দেম গো টু দি পাবলিক, কারণ এটা পাবলিকের আকাঙ্ক্ষা থেকেই বর্তমান ব্যবস্থা। এবং পাবলিকই জনগণের, রাষ্ট্রের না মানে মালিক কিন্তু জনগণ। আমরা মাঝে মাঝে ও সার্ভিস ইত্যাদি এসে একটা ভয় দেখাই, ভাব দেখাই, কিন্তু আসলে তো জনগণ। আমি নিজেও একজন জনগণ। তো সুতরাং আমি এমন ব্যবস্থা করে যাব যাতে আমার যেন আমি বা আমার পরবর্তী প্রজন্ম যেন ওই সেই আগের অবস্থায় না পড়ে। সমন্বয়কদের একজন তিনি ওই দ্বিতীয় দিনই বলেছিলেন যে স্যার এমন একটা ব্যবস্থা করে যান যেন আর যেন এইরকম না তৈরি হয় পরিস্থিতি, স্বৈরশাসক বলি বা যা বলি না তৈরি হয়। সেইটারই কাজ হচ্ছে সংস্কার। এখন এই সংস্কারের যারা বিরোধী মনে মনে দুটো কারণে তারা বিরোধী। একটা হচ্ছে তাদের নিজেদের স্বার্থের হচ্ছে তারা যেহেতু পতিত ইত্যাদি একটা, আরেকটা হচ্ছে যে এই সংস্কার যদি করে যায় তাহলে তো পরে আমার জন্য চালানো কঠিন হবে, তার জন্য সুযোগ তৈরি হবে না। সুযোগ তৈরি হবে না। সেই জন্যই তারাও কিন্তু চেষ্টা করতেছে যে আপনি সংস্কার না করতে চান, না করতে পারেন, না সময় পান, আপনি কোনো রকমে চলে যান, আমি আবার সেই একই অবস্থায় চলবো। এটা কিন্তু ভিতরে সংস্কারের কিন্তু বিরোধী পক্ষ ওইভাবে থাকে। একটা নদী, বিরোধী পক্ষ কি বেশি শক্তিশালী হতে? ব্যালেন্সিংয়ের ব্যাপার এই জন্যই যে শক্তিশালী তো বটেই, কারণ তারা এত অর্থ, এত শক্তিমত্তায়, এত কিছু যেগুলো তারা একদিকে নিয়ে গেছে, অপরপক্ষ তো সেইটার বিচার করবে, তারপরেই হবে। এই তো সেই জন্যে আমি মনে করি এই জাতীয় আন্দোলনের পরে একটা সামাজিক আন্দোলন হতে হয়, সমাজ থেকেও দাবি উঠতে হয় যে আমি এই যেমন একটা পার্টিকুলার অ্যাসোসিয়েশনের বলি, তারা প্রচুর টাকা করেছেন, সেই অ্যাসোসিয়েশনের সদস্যদের তো এখন উচ্চকণ্ঠ হওয়া উচিত যে তুমি সদস্য হয়ে আমাদের করেছো বলে, অন্যায় করে গেছো বলে আজকে আমরা সবাই মিলে স্যাক্রিফাইস করতেছি, মানে সাফার করতেছি। সুতরাং তোমাকে সামাজিকভাবে আমি বয়কট করলাম, তোমাকে আর আমি করতে দেবো না। এই ধরনের কনসেপ্ট, ধারণা, দাবি যতক্ষণ না উঠবে, এনবিআরের পক্ষে একজন করদাতাকে ওই ফাঁকিবাজকে ধরেই নিয়ে শাস্তি দেওয়া সম্ভব না, মানে পরিপূর্ণতা আসে না। তখনই আসবে যখন ওর সমাজের সকলের থেকে একটা ধিক্কার আসবে যে তুমি কর দাও না বলেই তোমার করের চাপ আমার উপর এসে পড়তেছে, তুমি করো না বলে আমি করছি। এখন সেটা তো এরকম সরাসরি বলতে পারবে না, কিন্তু একটা সিস্টেমের ভিতর দিয়ে তাকে বলাবার ব্যবস্থা করতে হবে। এই অস্থিরতায় যে বাংলাদেশের অর্থনীতি, তার একটি নতুন মাত্রা যেটি যোগ হয়েছে, আপনি জানেন যে সম্মিলিত সনাতন জাগরণ জোট বা ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীকে গ্রেফতারকে কেন্দ্র করে, এর মধ্যে কারণ হচ্ছে প্রতিবেশী দেশ ভারত থেকে কিছু প্রতিক্রিয়া এসেছে, বাংলাদেশ সরকারও তার জবাব দিয়েছে। এই নিয়ে যে একটি টানাপোড়েন তৈরি হচ্ছে, সেটি আমাদের অর্থনীতিতে আসলে কি প্রভাব ফেলতে পারে, বা প্রতিবেশী ভারতের সঙ্গে আমাদের সম্পর্কের টানাপোড়েনে আমরা ক্ষতিগ্রস্ত হতে পারি কিনা? না, ভারত আমাদের তো বৃহৎ প্রতিবেশী, চারিধারে, শুধুমাত্র বঙ্গোপসাগর আর মায়ানমারের একটু অংশ বাদে বাকিটা সব। আর আজকের না, এটা ঐতিহাসিকভাবেই আমরা একক একটা পরিস্থিতি। সেখানে ঠিক ইউরোপিয়ান ইউনিয়নে কিংবা আমেরিকার সাথে মেক্সিকোর বা ক্যানাডার সাথে যে সমস্ত যা ঘটনা, সে ঘটনায় এখানে একই। এই অর্থনীতিগুলো কিন্তু পরস্পরের উপর নির্ভরশীল অবস্থায় থাকে। যেমন এখানকার রুগীরা ভারতে যায়, ওখানকার ব্যবসা সেইভাবে গড়ে উঠেছে। আবার ওদেরও অনেক জিনিস আমাদের এখানে আসে, আমাদের একটা চাচ্ছে, ওরা গরু আসা বন্ধ করে দিল, আমার গরুর চাষ বেড়ে গেল, কথার কথা বলছি। এরকম থাকে, এটা পরস্পর নির্ভরশীল, এবং এটা কেউ অস্বীকার করতে পারবে না, এবং এটা দরকার। এখন সেই ক্ষেত্রে কোনো কারণে, কোনো বিশেষ পরিস্থিতিতে যদি দেখা যায় যে এখানে একটা টানাপোড়েন সৃষ্টি হচ্ছে, তাহলে আমার ওখানকার ওদেরও যে বিনিয়োগ ছিল এই ব্যবসার জন্যে, বা আমাদেরও যে বিনিয়োগ ছিল সেখানে যাওয়ার জন্যে, এই দুটো বিনিয়োগই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যায়। সেই জন্যেই সবসময় চেষ্টা করা উচিত একটা সমতার ভিত্তিতে চলা উচিত, যে ও সরে গেলে যেন আমি পড়ে না যাই, আবার আমি চলে গেলে ওর যেন সমস্যা না হয়। এই ধরনের একটা সমতার ভিত্তি এসব জায়গায় করতে হয়।
কারণ করতে হয় এই জন্যেই যে কোনো ধরনের দৈব দুর্বিপাকে একে অন্যের সাথে হয়ে থাকে। আমি ছোটোবেলায় সাইকেল চালানোর সময় পিছনে আমাকে একজন হেল্প করতো, আমি একবার তাকিয়ে দেখলাম যে ওইগুলো হাত ছাড়িয়ে দিছে, আমি পড়ে গেলাম, তারপর তো আমি আর সাইকেল চালাই না, কথার কথা বলছি। তাই এরকম পরস্পরের উপরে নির্ভরশীল যে অর্থনীতি, পাশাপাশি ঐতিহাসিক, ধর্মীয়, সাংস্কৃতিক বন্ধনে আমরা ওতপ্রোতভাবে জড়িত, সেখানে যদি একটু টানাপোড়েন সৃষ্টি হয় তাহলে আমার সরবরাহতে, চাহিদাতে সব জায়গায় একটা সৃষ্টি হয়। সুতরাং সেই জন্য চেষ্টা করা উচিত, চেষ্টা চলা উচিত এবং উদ্বিগ্ন প্রকাশ করাও উচিত। তারাও যেমন করেছেন, আমাদেরও এরাও বলেছেন যে এই ইকুইলিব্রিয়ামটা যেন নষ্ট না হয়, আর নষ্ট হলেই উভয়েরই ক্ষতি। কিন্তু আমরা অনেক সময় মনে করি আমি এই প্লেটটা ভেঙে ফেললাম, আমার বোধহয় জয় হলো না, আমার ক্ষতি ওটা, প্লেটটা গেল, ভেঙে গেল। তো সুতরাং সেই গঠনমূলক দৃষ্টিতে দেখা উচিত বা প্রত্যাশা করা উচিত। সেই কারণেই আপনি যে বিষয়গুলোর কথা বলছেন, এগুলোতে উভয় পক্ষকেই ধর্মীয় বিষয়টিকে সামনে না আনা উচিত। অবশ্যই সহনশীলতার, কারণ ওই ধর্মীয় বিশ্বাসে, ধর্মীয় ব্যাপারটা দিয়েই তো ব্রিটিশরা আমাদেরকে দ্বিধাবিভক্ত করে দিয়ে গেছে। ওই ব্যাপারের জন্যেই কিন্তু পাকিস্তানের সংসার 24 বছরের বেশি টেকে নাই। ওই ব্যাপারের জন্যেই কিন্তু অনেক সময় অনেক ভালো ভালো চিন্তা চেতনা জাগ্রত হতে পারে নাই। তা সুতরাং আমাদের সম্প্রীতি এবং আন্তধর্মীয়, আন্তদেশীয়, সাংস্কৃতিক এই বন্ধন, পিপুলস টু পিপুল কন্ট্রাক্ট যেটা বলে, এটা থাকতে হবে, এটা থাকা উচিত। এখানে কোনো প্রকার দুরভিসন্ধি বা কোনো প্রকার খণ্ড চিন্তা কিংবা বিভিন্ন ধরনের চিন্তা এটা হবে না, কারণ এটা কিন্তু যে কোনো সময় আপনাকে উস্কিয়ে দিতে পারে। জি, শয়তান তো রেডি আছে আপনাকে করে দেওয়ার।